ধন্বন লোকবৃত্তিতে আনন্দবর্ধন। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে ধ্বনিপাদের জনক বলা হয় আনন্দবর্ধনকে। তার আগে কাব্যের ধ্বনিকে নিয়ে কেউ এমনভাবে মাথা ঘামাননি। রসকে নির্ভর করে তিনি যেমনভাবে ধ্বনিবাদকে প্রতিষ্ঠা করেছেন তা বলাই বাহুল্য। তার আগের আলঙ্কারিকরা ব্যাচার্থকে গুরুত্ব দিলেও প্রতীয়মান অর্থকে গুরুত্ব দেননি। তিনি মনে করলেন যে প্রতীয়মান অর্থই অনুভূতি বেদ্য। ওই অর্থকে গুরুত্ব দিয়েই তা ধ্বনিবাদের প্রতিষ্ঠা। ধ্বনিবাদ ছাড়া তিনি কাব্যের লক্ষণ, শ্রেণীবিভাগ, কাব্যের দোষ, গুণ, অলঙ্কার, রস, রীতি ইত্যাদি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলি আজও বিখ্যাত হয়ে আছে। আনন্দবর্ধনের জন্ম খ্রিস্টীয় নবম শতকে। তিনি ছিলেন কাশ্মীরের রাজা অবন্তী বর্মার অন্যতম মন্ত্রী। প্রশাসনিক কাজ ছাড়া তিনি নিজে অনেক কাব্য রচনা করেছেন। বিষম, বাণলীলা ও দেবী শতক তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ। দর্শনশাস্ত্রেও তিনি ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। বৌদ্ধ তাত্ত্বিক ধর্মকৃতির টিকাকার ধর্মোত্তরের টিকার ওপরে তিনি ধর্মোত্তমা নামে একটি গ্রন্থ লিখেছিলেন। সেটি অবশ্য এখন আর পাওয়া যায় না। তবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি ধন্বনলোক গ্রন্থের ধ্বনিকারিকার ব্যাখ্যা বা বৃত্তি রচনা করা। গ্রন্থটি 4টি অধ্যায়ে বিভাজিত। এখানে বলে রাখা ভালো, ধন্বনলোক গ্রন্থটির 3টি অংশ। প্রথম অংশে আছে কারিকা বা শ্লোক সমূহ, দ্বিতীয় অংশে বৃত্তি, তৃতীয় অংশে টিকা। শ্লোক রচয়িতার পরিচয় আজও জানা যায়নি, কিন্তু ধ্বনিকারিকার বৃত্তি বা ব্যাখ্যা করেছিলেন আনন্দবর্ধন। এই বৃত্তিকে তিনি পরিকর, শ্লোক সংগ্রহ, শ্লোক সংক্ষেপ শ্লোক নামে কিছু নতুন শ্লোক লিখেছিলেন, যাতে কারিকার বক্তব্য সম্পূর্ণতা পেয়েছে। সংক্ষিপ্ত কারিকা সূত্র সমূহকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে যেন সেগুলি পূর্ণাঙ্গ হয়েছে। কারিকা ও বৃত্তি মিলে ধন্বনলোক সম্পূর্ণ ধ্বনিবাদের গ্রন্থ। তিনি প্রথম বলেছিলেন যে ধ্বনি কাব্যের আত্মা। সে ধ্বনি কিন্তু বস্তুধ্বনি বা অলঙ্কার ধ্বনি নয়, সেটি রসধ্বনি। পরবর্তীকালে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ আনন্দবর্ধনের ভাবনাকে নস্যাৎ করে বলেছেন যে ধ্বনি নয়, রসই কাব্যের আত্মা। কিন্তু এই কথা তো আনন্দবর্ধনেরই কথা, সেই জন্যই তিনি রসধ্বনির প্রসঙ্গে বলেছিলেন। যাই হোক, এগুলো ছাড়াও আনন্দবর্ধনের আরও 2টি উল্লেখযোগ্য গ্রন্থ হল বিনিশ্চয় টিকা ও তত্ত্বালোক। ক্ষেমেন্দ্র হেমচন্দ্র বা বিশ্বনাথের মতে শুধু বৃত্তি নয়, ধন্বনলোকের শ্লোক রচয়িতা ছিলেন আনন্দবর্ধনই। তাই তারা তাকে ধ্বনিকার নামে বিশেষিত করেছিলেন। 1. অন্যান্য আলঙ্কারিকের মতো আনন্দবর্ধনও কাব্যের সংজ্ঞা দিয়েছেন। এই বিষয়ে ধন্বনলোক গ্রন্থে বৃত্তিতে লেখা আছে, সহৃদয় হৃদয়াহ্লাদী শব্দার্থময়োত্তমেব কাব্য লক্ষণম। বৃত্তিটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যে শব্দার্থময় রচনা সহৃদয়ের হৃদয়ে আহ্লাদ বা চমৎকারিত্বের সৃষ্টি করে তা কাব্য লক্ষণাবিষ্টিত। কিন্তু কাব্যের আত্মা বলতে আনন্দবর্ধন ধ্বনিকে বুঝিয়েছিলেন। তার মতে কাব্যের ধ্বনি শব্দার্থকে অতিক্রম করে শব্দার্থ থেকে আক্ষিপ ব্যঞ্জনা সৃষ্টি করে থাকে। এই ধ্বনি যদি হৃদয়ে আহ্লাদ সৃষ্টি করে তবে সেটাই হবে তার আদর্শ বা রসধ্বনি। আনন্দবর্ধন কাব্যের ধ্বনি বলতে রসধ্বনিকেই বুঝিয়েছিলেন। বোঝা যাচ্ছে সংজ্ঞা দিতে গিয়ে ভারতীয় আলঙ্কারিকদের প্রায় সকলেই আনন্দ, চমৎকার, আহ্লাদ, চারুত্ব, রস ইত্যাদির কোনো একটিকে বেছে নিয়েছিলেন। আনন্দবর্ধনকৃত কাব্যের সংজ্ঞায় একটি শব্দ পাওয়া যাচ্ছে, তা হল সহৃদয়। আনন্দবর্ধনের মতে সহৃদয় হল কবি ও সহৃদয়ের সহযোগিতায় কাব্য তার যথার্থ মূল্য লাভ করে। আনন্দবর্ধন কাব্যকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করেছেন, তা হল সব্যঙ্গ কাব্য, গুণীভূত ব্যঙ্গ কাব্য ও চিত্রকাব্য। সব্যঙ্গ কাব্যকে আবার বলা হয় ধ্বনিকাব্য। এই ধরনের কাব্য সবসময়ই প্রতীয়মান অর্থকে প্রাধান্য দেওয়া হয়। সব্যঙ্গ কাব্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যথা অবিবক্ষিত বাচ্য কাব্য ও বিবক্ষিত অন্যপরবাচ্য কাব্য। প্রথমটিতে শব্দার্থ কবির অভিপ্রেত নয় বা অবিবক্ষিত। পরেরটি শব্দার্থ নিজের অর্থ বজায় রেখে অন্য অর্থকে বুঝিয়ে দেয়, অর্থাৎ বিবক্ষিত।
ওইগুলিকেও আবার বিভিন্নভাবে বিভাজন করা হয়েছে। গুণীভূত ব্যঙ্গ কাব্য ব্যঙ্গ থাকলেও তার প্রাধান্য থাকে না বা প্রধান থাকে। এখানে অর্থের সঙ্গে সম্পৃক্ত হয়ে তা ব্যাচার্থে সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। আনন্দবর্ধন চিত্রকাব্যের ব্যাখ্যায় বলেছেন যে এই কাব্যবাচ্য বা বাচকের বৈচিত্র্যকে আশ্রয় করে গড়ে ওঠে। এটি ঠিক কাব্য নয়, বলা যেতে পারে নিষ্প্রাণ আলেখ্য। চিত্রকাব্যের বিভাজনেও কোনো ব্যঙ্গার্থ নেই। সাধারণভাবে ব্যাচার্থই কাব্য রস সৃজন করে থাকে। তাই যা ব্যাচার্থ বা রসসৃজন বাধা দেয় তাকে আনন্দবর্ধন কাব্যের দোষ বলে স্বীকার করেছেন। এ বিষয়ে তার বক্তব্য উল্লেখ্য। রস যদা প্রাধান্যেন বিরোধিনশ্চ সর্বাত্মনৈব পরিহার্যা। কবিদের মধ্যে তিনি দুই ধরনের দোষ দেখেছেন, তা হল কবির বোধোৎপত্তির অভাবজাত দোষ ও শক্তির অভাবজাত দোষ। প্রথমটিতে মুখ্য শিল্প দক্ষতার অভাব, এখানে কবির কলা কৌশলের অভাবের কথাই বলা হয়েছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে কবির সৃষ্টি শক্তির অভাবের কথা। এছাড়াও তিনি বলেছেন যে দুটি রসের প্রকাশের ক্ষেত্রে ব্যবধান না রাখা হলে রসপ্রীতি বাধা পায়, এটাও কাব্যের একটা দোষ। ভরত, দণ্ডী, বামন প্রমুখ কাব্যের একাধিক গুণের কথা বলেছেন, কিন্তু আনন্দবর্ধন মাত্র 3টি গুণকে স্বীকার করেছেন। উল্লেখ্য, আচার্য বামনও 3টি গুণকে স্বীকার করেছিলেন, তা হল ওজ, মাধুর্য ও প্রসাদ। আনন্দবর্ধন ওজকে রৌদ্ররস, মাধুর্যকে শৃঙ্গার ও করুণ রস এবং প্রসাদকে সব রসের স্রষ্টা বা সহায়ক হিসাবে মনে করেছিলেন। কাব্যদোষের ইতিবাচক দিকই হল কাব্যগুণ। তার মতে সব গুণই আসলে রস। বোঝা যাচ্ছে অলঙ্কারকেও তিনি গুণ হিসাবে মেনেছিলেন, কিন্তু তিনি মনে করেছিলেন যে অলঙ্কার সমগ্র কাব্যকে গুণময় করতে পারে না, কাব্যের বিশেষ বিশেষ অংশকেই শুধু সৌন্দর্যময়ী করতে পারে। এবারে আনন্দবর্ধন অলঙ্কার ভাবনা সম্পর্কে কিছু বলা যেতে পারে। অলঙ্কারের ব্যাখ্যা প্রসঙ্গে ধনঞ্জয় গ্রন্থের বৃত্তিতে তিনি বলেছেন, রসায় ক্ষিপ্ততয়া যস্য বন্ধ শক্যক্রিয় ভবেৎ অপৃথ্বগ যত্ন নির্বর্ত সোহলঙ্কার ধন্যৌ মত। এই বৃত্তির বাংলা অর্থ করলে দাঁড়ায়, রস দ্বারা আকৃষ্ট হয়ে যে রচনা রসের সঙ্গে একইভাবে বিশুদ্ধতার রূপ পায় তাকেই বলা হয় অলঙ্কার। তিনি গুণ ও অলঙ্কারের মধ্যে পার্থক্য সূচনা করে বলেছিলেন যে গুণ অঙ্গীর রসকে আশ্রয় করে গড়ে ওঠে, অলঙ্কার বাচক শব্দ ও ব্যাচার্থকে আশ্রয় করে। আনন্দবর্ধন রস সৃষ্টির সঙ্গে অলঙ্কারের গুরুত্বকে সম্পৃক্ত করেছিলেন। আসলে রস ও অলঙ্কার যে কোনো মহৎ কবির একই যত্ন দিয়ে পরিশুদ্ধ হয়, তাই সম্ভবত আনন্দবর্ধন অপৃথ্বগ যত্ন নির্বর্ত শব্দটি ব্যবহার করেছিলেন। অলঙ্কার যেমন রসের দ্বারা আকৃষ্ট হয়, তেমন রসও নিজের পরিপূর্ণতার জন্য অলঙ্কারকে আকর্ষণ করে থাকে। অলঙ্কারিত রসকে পরিণতির দিকে নিয়ে যায়। সুতরাং রস সৃজন বা পরিণতির দিক থেকে অলঙ্কার কাব্যের কোনো বাইরের কিছু নয়। আনন্দবর্ধন স্পষ্ট বলেছেন, ন তেষাং বহিরঙ্গতং রসাভিব্যক্ত। ধ্বনিবাদী আনন্দবর্ধন অলঙ্কারকে অন্তরঙ্গ মেনে বলেছেন যে মহৎকাব্য সৃজনের সঙ্গে অলঙ্কারের গভীর যোগ নিহিত। কাব্যরসকে মূর্ত করার জন্য অলঙ্কারের গুরুত্ব সমাধিক। তবে এটা ঠিক, কাব্যকে অলঙ্কৃত করার জন্য আলাদা চেষ্টার কোনো দরকার নেই। তিনি প্রতিভাবান, তার কাব্যের অনায়াসে অলঙ্কার চলে আসে। কাব্যকে অলঙ্কার প্রধান করা হবে এই দৃষ্টিভঙ্গিতে অলঙ্কার দিয়ে কাব্য সৃজন করলে তা হয়ে যায় মূল্যহীন বেচালঙ্কার। অলঙ্কারকে ধ্বনিতে উন্নীত করার মধ্যে রয়েছে কবি সার্থকতা। যখন অলঙ্কার কোনো কাব্যের অন্তর্নিহিত লাবণ্য ছাড়ায়, তখনই তা হয়ে ওঠে ধ্বনি। এই ধ্বনিকেই আনন্দবর্ধন বলতে চেয়েছেন অলঙ্কার ধ্বনি। এই ধ্বনি কাব্য মধ্যে সৃষ্টি করে ব্যঞ্জনা সৃষ্টি করে রস। অলঙ্কার তার কাব্যরস যে অভিন্ন সে কথা স্বীকার করেছেন। বেনেদত্ত ক্রোচে তিনি
অ্যাস্থেটিক গ্রন্থের নবম অধ্যায়ে বলেছেন, One can ask oneself how an ornament can be joined to expression. Externally, in that case, it must always remain separate. Internally, in that case, either it does not assist expression and mars it, or it does from part of it and is not ornament but a constituent element of expression, indistinguishable from the whole. 2. আনন্দবর্ধন ও ধনঞ্জয় গ্রন্থের ভিত্তিতে ধ্বনিবাদকে প্রতিষ্ঠা করেছেন। তার আগে অনেক অলংকারিক ধ্বনি নিয়ে কমবেশি আলোচনা করেছেন, কিন্তু আনন্দবর্ধনই সর্বপ্রথম কাব্য ধ্বনির অস্তিত্ব মৌলিকতাকে প্রতিষ্ঠা দিয়েছেন। পাশাপাশি বলেছেন, ধ্বনি কাব্যের আত্মা। ধনঞ্জয়ের কারিকায় লেখা আছে, কাব্যস্য তা ধ্বনি নিরীতি বৈধ রজ্জ সমাস্নাত পূর্ব স্তস ভাবং জগদূর পরে ভক্তমাহু স্তথান্য কেচিদবাচং স্থিতম বিষয়ে তত্ত্বমুচ স্তদিয়ং তেন ব্রহ্ম সহৃদয় মন প্রীতয়ে তৎস্বরূপম। কারিকার অর্থটি এই রকম, অনেক কাল আগেই গুণীরা স্বীকার করেছেন যে কাব্যের আত্মা ধ্বনি। কোনো দল অবশ্য বলেছিলেন যে এর অস্তিত্ব নেই, অন্য দল বলেছেন ধ্বনি আসলে লাক্ষণিক, আবার কোনো দল বলেছিলেন যে ধ্বনিতত্ত্বকে কাব্যের দ্বারা বোঝানো যায় না। তাই ধ্বনিকাররা ধ্বনির ব্যাখ্যা করেছে। অতঃপর ধ্বনি যে কাব্যের মৌল বিষয়, তা যে কাব্যের আত্মা, তারাও প্রতিষ্ঠা দিয়েছেন। ধ্বনি হতে হলে তাতে ব্যঙ্গের প্রাধান্য থাকতে হবে। আনন্দবর্ধন বৃত্তিতে বলেছেন, ব্যঙ্গ প্রাধান্য হি ধ্বনি ন চৈতৎ সমাসক্ত দিশু অস্তি। খাঁটি ধ্বনিতে ব্যাচার্থ নয়, সবসময় ব্যঙ্গার্থ প্রধানরূপে প্রতীয়মান থাকে। খাঁটি ধ্বনি ব্যাচার্থ অপেক্ষা ব্যঙ্গার্থকে মনোহরী করে তোলে। বিভিন্ন অলঙ্কার যেমন সমাসক্তি, ভ্রান্তিমান, সংশয় ইত্যাদিতে ব্যঙ্গের প্রধান নেই, তাই ওগুলি ধ্বনিই নয়। ধ্বনিকে আনন্দবর্ধন দুই ভাগে ভাগ করেছেন, যেমন অবিবক্ষিত বাচ্যধ্বনি ও বিবক্ষিতান্য পরবাচ্যধ্বনি। ব্যাচার্থ অভিপ্রেত না হয়ে প্রতীয়মান অর্থ মুখ্য হলে তাকে বলা হয় অবিবক্ষিত বাচ্যধ্বনি। এ ধ্বনি আবার দুই ভাগ, যথা অর্থন্তরে সংক্রমিত ও অত্যন্ত তিরস্কৃত ধ্বনি। প্রথমটিতে ব্যাচার্থ নিজস্ব অর্থ না বুঝিয়ে অন্য অর্থকে বুঝিয়ে দেয়, আর দ্বিতীয়টি ব্যাচার্থ নিজস্ব অর্থ দূরীভূত করে সম্পূর্ণ বিপরীত অর্থকে বুঝিয়ে দেয়। এবারে বিবক্ষিতান্য পরবাচ্য ধ্বনির প্রসঙ্গ। এখানে ব্যাচার্থ অভিপ্রেত না হয়েও কিন্তু অন্য একটি অর্থকে প্রাধান্যরূপে বঞ্চিত করে। আনন্দবর্ধন এই ধরনের ধ্বনিকেও দুটি শ্রেণীতে বিভাজন করেছেন, যেমন অসংলক্ষক্রম ধ্বনি ও সংলক্ষক্রম ধ্বনি। প্রথমটিতে ব্যাচার্থ থেকে ব্যঙ্গার্থ সৃজনের ক্রম বোঝা যায় না, মনে হয় তারা যেন একই সঙ্গে বা একই সময়ে সৃষ্টি হচ্ছে। রসযুক্ত কাব্যে এ ধরনের ধ্বনি পরিলক্ষিত। এখানে স্থায়ী সঞ্চারী বিভাব অনুভাব সবই কাব্য মধ্যে রস সৃষ্টি করে। কাব্যপাঠ মাত্র তা সহজেই বোঝা যায়। ব্যাচার্থ থেকে কিভাবে ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে সেটা বোঝা যায় না। ব্যঞ্জনার সূক্ষ্মতা এই ধরনের ধ্বনির বড় বৈশিষ্ট্য। রসধ্বনি এই ধরনের ধ্বনির অন্তর্গত। ধনঞ্জয় বৃত্তিতে আনন্দবর্ধন বলেছেন, যত্র সাক্ষাচ্ছব্দ নিবেদিতে বিভা বানু ভাব ব্যভিচারিভ্য রসাদিনাং প্রতীতি তথ্য কেবলস্য মার্গ। সংলক্ষক্রম ধ্বনিতে ব্যাচার্থ থেকে ব্যঙ্গার্থ সৃজনের ক্রম বোঝা যায়। ব্যাচার্থ বা ব্যঙ্গার্থর অর্থ একই সঙ্গে সৃষ্টি না হয়ে কিছুটা পরে বোঝা যায়, তবে এখানে ব্যাচার্থ থেকে ব্যঙ্গার্থই বেশি রমণীয়। এই সম্পর্কে আনন্দবর্ধন আরও বলেছেন,
ইহ তু সমার্থ ক্ষিপ্ত ব্যভিচারী মুখেন রসপ্রীতিতি। ব্যাচার্থের অবসানে বা কিছু পরে ব্যঙ্গার্থের সূচনায় এই ধরনের ধ্বনি রসধ্বনির রূপ পায়। আনন্দবর্ধন বলতে চেয়েছেন যে এই ক্ষেত্রে সাধারণ কাব্যার্থের সামর্থ্য দ্বারা যে ব্যভিচারী ভাবের সৃষ্টি হচ্ছে তা থেকে রসের উদ্ভব হয়ে থাকে। সাধারণভাবে বস্তুধ্বনি ও অলঙ্কার ধ্বনি সংলক্ষক্রম ধ্বনির মধ্যে পড়ে। আনন্দবর্ধন মনে করেছিলেন যে শব্দ ও অর্থ সম্পৃক্ত হয়েই ব্যঙ্গার্থের সৃষ্টি হয়। ব্যঙ্গার্থ অভিধানগত অর্থকে অতিক্রম করে প্রতীয়মান অর্থের কথা বলে। ওই প্রতীয়মান অর্থই হলো ধ্বনি, অর্থাৎ ব্যাকরণশাস্ত্র থেকে ধ্বনি শব্দটি গ্রহণ করেছিলেন ধ্বনিবাদীরা। উচ্চারণের ক্ষেত্রে যে কোনো শব্দকে পরপর একটি বর্ণ ধরে করতে হয়। যেমন সাবান শব্দটি সা বা ন এইভাবে উচ্চারণ করতে হয়। শ্রোতার ক্ষেত্রেও সেটা তাই হবে। শব্দসমূহকে এক উপযত্নে উচ্চারণ করা যায় না। শব্দসমূহের ক্ষেত্রে অনুভবজনিত সংস্কারই এক্ষেত্রে কাজ করে, অর্থাৎ সা বা উচ্চারণের পরে অনুভবে আসে ন এর প্রসঙ্গ। ব্যাকরণশাস্ত্রে বর্ণের উচ্চারণরূপই হলো ধ্বনি, অর্থাৎ অনুভূয়মান চরমবর্ণকে বলা হয় ধ্বনি। ওই ধ্বনি দ্বারা গঠিত শব্দ শ্রোতার কানে যায়, অর্থ থাকলে এই শব্দ রূপ পায় পদে, ফলে শ্রোতার মনে তা শুনে অর্থপ্রীতির জন্মে। সুতরাং তখনই তার রূপ নেয় স্ফোট এ, যা বাক্যে প্রধান রূপ পেয়ে থাকে। সুতরাং বলা যেতেই পারে প্রধানীভূত স্ফোটের ব্যঞ্জনকে হলো ধ্বনি। যাকে আমরা সাধারণ ব্যঞ্জনা বলে থাকি তাকে আনন্দবর্ধন বলেছিলেন ধ্বনি। ব্যঞ্জনা বা ধ্বনিগত অর্থের মূলে আছে শব্দ। আনন্দবর্ধন বলেছিলেন যে ধ্বনি বা ব্যঞ্জনা শব্দের তৃতীয় শক্তি। যেমন বলা যেতে পারে নারী দেহের অলঙ্কারের কথা। নারী শরীরের হাজারো অলঙ্কার পরালেও তা সৌন্দর্যময়ী হয় না যদি না দেহের লাবণ্য থাকে। অলঙ্কার বাইরের গুণ বা সৌন্দর্য, আর লাবণ্যের অভ্যন্তরীণ গুণ বা সৌন্দর্য। ধ্বনি বা ব্যঞ্জনাই হলো কাব্যের অভ্যন্তরীণ গুণ বা সৌন্দর্য। এই গুণ বা সৌন্দর্য কাব্য মধ্যে ধ্বনিত হয়, প্রতিভাত হয়, শোভিত হয়। সুতরাং ধ্বনি অর্থই কাব্যের আত্মা। মহৎ কবিদের কাব্য যেমন ইলিয়াড, ওডিসি বা রামায়ণ, মহাভারত এ ধ্বনিত অর্থ প্রতিভাত হয়েছে। যারা প্রকৃত কাব্যরসিক তারাই একমাত্র ধ্বনির অর্থের স্বাদ অনুভব করতে পারে। মহাকবিদের কবিত্ব লাভ প্রসঙ্গে স্পষ্টই আনন্দবর্ধন জানিয়েছেন ধন্যলোকের বৃত্তিতে। ব্যঙ্গর্থস্থ ব্যক্তি সামর্থ্যযোগী শব্দশ্চ ব্যশ্চন ন শব্দমাত্রম তাবেব শব্দার্থৌ মহাকবে প্রত্যভিজ্ঞয় ব্যঙ্গ ব্যঞ্জকাভ্যামের সপ্রযুক্তাভ্যাং মহাকবিত্ব লাভ মহাকবিনাং ন বাচ্যবাচক রচনা মাত্রেণ। মূল কথা হলো মহাকবিরা ব্যঙ্গ ও ব্যঞ্জকের সুপ্রয়োগ করেই মহাকবিত্ব লাভ করে থাকেন। যদি কোনো কাব্যে অর্থ ধ্বনিত বা ব্যঞ্জনিত না হয় তবে সেই কাব্য কখনোই সুন্দর বা সার্থক হয় না। এখানে ধ্বনি শব্দটিকে আনন্দবর্ধন পারিভাষিক হিসাবে গ্রহণ করেছিলেন। ধ্বনি আসলে কাব্যের এমনই একটি অর্থ যা বোঝা যায় আভাসে, ইঙ্গিতে বা ব্যঞ্জনায়। ধ্বনি যেহেতু কাব্যের আত্মা, তাই কাব্য আত্মার অলঙ্কার যোগ করলে তা ব্যঞ্জনা বা সৌন্দর্যের আরও একটা কারণ হতে পারে। কিন্তু কাব্য ব্যঞ্জনা বা ধ্বনি না থাকলেও অলঙ্কার পরানোর কোনো মানেই হয় না। এটাই বোঝাতে চেয়েছিলেন আনন্দবর্ধন। এখানে প্রশ্ন একটাই, সব কাব্যকেই কি তাহলে বলা যাবে ধ্বনি কাব্য? উত্তরে আনন্দবর্ধন বলেছিলেন যে যেখানে রস, ভাব ইত্যাদি কাব্যের মুখ ও অর্থকে অনুসরণ করে বিভিন্ন অলঙ্কার ও গুণের সমৃদ্ধ হয়ে ব্যঞ্জনার প্রকাশ করে তাকেই বলা হয় ধ্বনি কাব্য। ধন্যলোকের 2/8 বৃত্তিটি এখানে যথা উপযুক্ত। রস ভাস তদাভাস তৎপ্রসম্য লক্ষণং মুখ্যমর্থমনুবর্তমানা যত্র শব্দার্থলঙ্কারা গুণাশ্চ পর
পরস্পরং ধন্যপেক্ষয়া বিভিন্ন রূপা ব্যবস্থিতাত্র কাব্য ধ্বনিরীতি ব্যাপদেশ। এ বিষয়ে তিনি আরও বলেছেন, উক্তন্তরে নাশকং যৎ তচ্চারুতং প্রকাশয়ং শব্দ ব্যঞ্জকতং বিভ্রদধ্বনুতেক্তে বিস্ময়ী ভবেৎ। 3, এবারে রসের প্রসঙ্গ। আনন্দবর্ধন 9টি রসের কথা বলেছেন। রস হলো আনন্দজনিত সচেতনতার ব্যক্তিক আস্বাদময় রূপ। প্রথমে বলা হয়েছে, কাব্যের ক্ষেত্রে আনন্দবর্ধন 3টি ধ্বনির কথা বলেছিলেন। তা হলো বস্তুধ্বনি, অলঙ্কারধ্বনি ও রসধ্বনি। এর মধ্যে রসধ্বনি বা রসব্যঞ্জনাকে তিনি শ্রেষ্ঠ বলেছেন। বস্তুধ্বনি বা অলঙ্কার ধ্বনিকে আলাদা করে বিশ্লেষণ করলে আলাদা আলাদা ভাবের সন্ধান পাওয়া যায়, কিন্তু রসধ্বনি সামগ্রিকতার সঙ্গে যুক্ত। আগে ধ্বনিগুলো কাব্যের যুক্ত হয়ে শেষ পর্যন্ত কিন্তু রসে রূপান্তরিত হয়। কাব্যের আত্মা বলতে আনন্দবর্ধন ধ্বনিকেই বুঝিয়েছেন, কিন্তু ধ্বনির মূলে যা জিনিসটা, যাকে তাকে বলেছিলেন রস, অর্থাৎ রস ব্যঞ্জনায় মহৎ কাব্যের মূলে থাকে। সুতরাং বলা যেতেই পারে রস ধ্বনিবাদের প্রতিষ্ঠা দিয়েছিলেন আনন্দবর্ধন। তিনি ভরতকথিত নাট্যরসেরই কাব্য ও নাটকের রস হিসেবে গ্রহণ করেছিলেন। ধর্নলোকের বৃত্তিতে তিনি লিখেছেন, এতচ্চ রসাদি তৎপর্যেন কাব্য নিবন্ধং ভারতাদাববি সুপ্রসিদ্ধমেব। আসলে ধ্বনিবাদকে প্রতিষ্ঠার লক্ষণই আনন্দবর্ধন রসবাদকে প্রাধান্য দিয়েছিলেন। রসকে কেন্দ্র করে তিনি অলঙ্কার, গুণ, রীতি ইত্যাদি মূল্য নির্ধারণ করেছিলেন। এই জন্য ধর্নলোকে তিনি বলেছেন, তমর্থমবলম্বতে যেনঙ্গিনং তে গুণাশ্রিতা অঙ্গাশ্রিতা স্তালঙ্কারা মন্তব্য কটকাদিবৎ। রসকে ভাবের লক্ষণা বলেছেন তিনি, গুণকে বলেছেন রসের ধর্ম। অলঙ্কার কাব্যত্বের ওপরই নির্ভর করে। কাব্যরসহীন ধ্বনির যেমন তিনি কোনো মূল্য দেননি, তেমন মূল্য নেই রস, ভাব, তাৎপর্য ছাড়া অলঙ্কারের। তিনি অলঙ্কারকে স্বীকার করেছেন রসের পরিপ্রেক্ষিতে। ধর্নলোকের শ্লোকে লেখা আছে, রসা ভাবাদি তাৎপর্যমাশ্রিত বিনিবেশনম অলঙ্কৃতিনাং সর্বাসামলঙ্কারত্ব সাধনাম। রস সম্পর্কে যে সব কথা আছে তার থেকে বোঝা যাচ্ছে রসহীন কাব্যকে কাব্য বলেই মানেননি তিনি। তার কাছে রস এক ধরনের চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি সম্পূর্ণ করে না এমন কাব্যকে কাব্য বলেই মানেননি তিনি। রস থাকলে কাব্য গুণসম্পূর্ণ হবে। রসই কাব্য অনন্ততা নিয়ে আসে। ফলে রস সৃজনে যা বাধার সৃষ্টি করে তাকে কাব্যদোষ বলে মনে করেছিলেন তিনি। রসাভিব্যক্তির জন্য সন্ধি ও সন্ধর্মের যোগ করতে বলেছেন তিনি। শুধু রসই নয়, ভাবের যা বিরোধী কাব্যের জন্য তিনি তাকেও ত্যাগ করতে বলেছেন। রসকেই তিনি কাব্য প্রধান বিষয় মনে করেছিলেন। রসধ্বনিকেই তিনি বলেছিলেন কাব্যধ্বনি, অর্থাৎ কাব্যের আত্মা। আবার ধ্বনি সম্পর্কে যে সব কথা তিনি বলেছিলেন তা তো আগেই আলোচনা করা হয়েছে। অর্থাৎ ধ্বনির তত্ত্ব সহৃদয় সংবেদ্য চারুত্ব প্রকাশ সম্ভব একমাত্র ব্যঞ্জক্ত প্রাপ্ত শব্দ দ্বারাই। ধ্বনি বা রস সম্পর্কে আনন্দবর্ধন যেসব কথা বলেছেন তার থেকে মনেই হয় না তিনি উভয়ের মধ্যে একটা বিরোধ ঘটিয়েছেন। তিনি ধ্বনিকে কাব্যের আত্মা বলেছেন মূলত কাব্যরসের ওপর ভিত্তি করেই। কাব্যের আত্মা ধ্বনি বললেও তিনি রসকে ভোলেননি। তাই তো আনন্দবর্ধন ধর্নলোকে বাল্মীকির মা নিষাদ প্রতিষ্ঠাং শ্লোকটির উদাহরণ দিয়েছেন। কবি প্রতিভার সঙ্গে তিনি বলেছেন কল্পনার কথা। প্রতিভা তত্ত্বে আনন্দবর্ধন কল্পনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কবি যে কোনো বিষয়কে সর্বজনীন করতে পারেন যদি তার মধ্যে কল্পনা শক্তি থাকে। আবিধানিক অর্থকে ছড়িয়ে প্রতীয়মান অর্থকে ব্যঞ্জন করার মধ্যেও কল্পনার শক্তিকেই দেখেছিলেন তিনি।
কল্পনার মধ্যে দিয়ে কবি যে ব্যঞ্জনাকে তুলে ধরেন তার মধ্যে থাকে কাব্যগুণ, অলংকার ইত্যাদি। এই প্রসঙ্গে চলে আসে রীতির কথা। আনন্দবর্ধন বলেছেন যে কাব্যের রীতি রসের ওপর নির্ভরশীল। বলা যায় রীতি হলো রসের ধর্ম। তবে আনন্দবর্ধন রীতিবাদী আলংকারিকদের খুব একটা গুরুত্ব দেননি। তার মনে হয়েছিল রীতির দ্বারা কাব্যতত্ত্বকে ধরা যায় না। কাব্যতত্ত্বের বীজ লুকিয়ে আছে ধ্বনিবাদের মধ্যে। ধ্বনিবাদ দিয়ে কাব্যতত্ত্বকে বোঝানো সম্ভব। তাই গৌড়ী, বেদর্ভী, পাঞ্চালী এই তিন রীতির কোনোটাই তার কাছে গুরুত্ব পায়নি। এবারে ঔচিত্যর প্রসঙ্গ। আনন্দবর্ধন ঔচিত্য নিয়েও অনেকটা আলোচনা করেছেন। ঔচিত্য কাব্যকে সব দিক দিয়ে সুসামঞ্জস্য রাখে, অর্থাৎ রস, গুণ, অলংকার ইত্যাদি যথাযথভাবে কাব্য মধ্যে সম্পৃক্ত হওয়ায় মধ্যে ঔচিত্য নির্ভরশীল। কিন্তু যে কাব্য ঔচিত্য যথাযথভাবে রক্ষিত হয়নি তা দোষে দুষ্ট। অনৌচিত্য দোষী কাব্যের বড় দোষ। এই বিষয়ে তিনি ধর্মলোকে পরিষ্কার বলেছেন। অনৌচিতদ হৃতে নান্যদ রসভঙ্গস্য কারণাম প্রসিদ্ধৌ চিত্ত বন্ধুস্থ রসস্যোপনিষৎ পরা। কাব্য যদি অনৌচিত্য দোষ থাকে তবে একমাত্র রসভঙ্গ সম্ভব, অন্যথায় নয়। আসলে তিনি ঔচিত্র্যকে কাব্যের পরমার্থ বলে মনে করেছিলেন। ঔচিত্র্য বন্ধই ছিল রসতত্ত্বের মূল বিষয়। রসধারার পরাবিদ্যা রীতির প্রশ্নেই তিনি ঔচিত্র্যের কথা বলেছেন। সব রচনার ক্ষেত্রে আনন্দবর্ধন ঔচিত্র্যের দিকে গুরুত্ব দিতে বলেছেন। তা কাব্য, তা কাব্য, প্রবন্ধ, মুক্তক যাই হোক না কেন। ঔচিত্র্য প্রসঙ্গে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে বলেছিলেন, দ্য পোয়েট শুড প্রেফার probable impossibilities to improbable possibilities। আনন্দবর্ধন মনে করেছিলেন যে কবিরা প্রজাপতির মতোই মুক্ত। অন্তরের অঙ্কুশই তাদের একমাত্র অবলম্বন। সে অঙ্কুশই হলো ঔচিত্যবোধ। তবে সব ঔচিত্যের মধ্যে রসচিত্তকেই প্রধান বলেছিলেন তিনি, কারণ রসচিত্র লেখা কাব্যর মহত্ব নয়। আনন্দবর্ধন ধর্মলোকে বৃত্তি অংশে লিখেছিলেন, রসভোক্ত মৌচিত্তং ভাতি সর্বস্ব সংমিশ্রা। বিশ্বনাথের সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ। কাব্য, বাক্য, অলঙ্কার, রস, ব্যঞ্জনা ইত্যাদি বিষয় বিশ্বনাথ এই গ্রন্থে যেভাবে তিনি তুলে ধরেছেন তা অনন্যতার দাবি রাখে। এই গ্রন্থের শ্রেষ্ঠত্ব সমগ্রতার মধ্যে বিকশিত। বিশ্বনাথের হাতে রসবাদ নামে একটি স্বতন্ত্র ধারার সৃষ্টি হয়েছে। তার আগে কোনো আলংকারিক বলতে পারেননি কাব্যং রসাত্মকং কাব্যম। কাব্যের গুণ, রীতি, অলঙ্কার ইত্যাদিকে গৌণ রেখে তিনি রস সৃজনকেই কাব্যের মুখ্য বিষয় বলে মনে করেছিলেন। এই হিসাবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রে রসবাদের জনক হলেন বিশ্বনাথ কবিরাজ। খ্রিস্টাব্দ 14 শতকের আলংকারিক হলেন বিশ্বনাথ। তিনি অনেকগুলি গ্রন্থ লিখেছিলেন, কিন্তু যে গ্রন্থটি জন্য বিখ্যাত হয়ে আছেন তার নাম সাহিত্য দর্পণ। এই গ্রন্থে তিনি বলেছিলেন, বাক্যং রসাত্মকং কাব্যম। বিশ্বনাথ মূলত রসবাদী আলংকারিক হিসেবে পরিচিত। তার অন্যান্য গ্রন্থগুলি হল রাঘব বিলাস, প্রভাবতী পরিণয়, চন্দ্রকলা, কুবলয়াশ্বচরিত ইত্যাদি। বিশ্বনাথকে উড়িষ্যার অধিবাসী হিসেবে মনে করা হয়। তার পিতা চন্দ্রশেখর ছিলেন কবি। অনুমান করা হয় পিতা পুত্র দুজনেই ছিলেন কলিঙ্গ রাজের অনুগৃহীত। তারা সাহিত্য দর্পণ গ্রন্থটি বিশ্লেষণ করলে দেখা যায় এখানে আছে 10টি পরিচ্ছেদ। এই গ্রন্থের বিশিষ্টতা একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে, কারণ এখানে অলঙ্কার শাস্ত্রের বিষয় কম বেশি ব্যাখ্যাত হয়েছে। পরিচ্ছেদগুলিকে এইভাবে বিভাজন করেছিলেন তিনি। প্রথম পরিচ্ছেদ, এই অধ্যায়ে কাব্য কী ও তার স্বরূপ আলোচনা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদ, কাব্য মধ্যে যে বাক্যের ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য স্বরূপ এই অধ্যায়ে আলোচিত। তৃতীয় পরিচ্ছেদ, রস সম্পর্কে বিভিন্ন আলোচনা আছে। মূলত রসের স্বরূপ, শ্রেণীবিভাজন, রসনিষ্পত্তি, বিভিন্ন ভাব এই পরিচ্ছেদে আলোচিত। চতুর্থ পরিচ্ছেদ, কাব্যের বিভিন্ন শ্রেণী এবং তার স্বরূপ এই পরিচ্ছেদে বর্ণিত। পঞ্চম পরিচ্ছেদ, কাব্যের মধ্যে যেভাবে ব্যঞ্জনা সৃষ্টি হয় তার বিভিন্ন দিক
এখানে আলোচিত। ষষ্ঠ পরিচ্ছেদ। কাব্যের যে মূল দুটি শ্রেণীবিভাগ, যেমন দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য, সেই সম্পর্কে এখানে বিশ্বনাথের ভাবনা বর্ণিত। সপ্তম পরিচ্ছেদ। এখানে কাব্য নিকৃষ্ট হওয়ার মূলে সাধারণ যে যে কারণ থাকে তার ব্যাখ্যা আছে। কাব্যোৎকর্ষের মূলে যে সব গুণে থাকে এই পরিচ্ছেদে তা বর্ণিত। নবম পরিচ্ছেদ। রীতি সম্পর্কে বিভিন্ন ভাবনা এই পরিচ্ছেদে আলোচিত। দশম পরিচ্ছেদ। এখানে বিশ্বনাথ মূলত কাব্যের অলঙ্কার নিরূপণ করেছেন কাব্যের গুরুত্ব অনুসারে। এক, প্রথমে একটি কথা বলে রাখা ভালো, বিশ্বনাথ তার পূর্ববর্তী অনেক অলঙ্কারিককে পেয়েছেন যারা বিশ্বনাথকৃত অনেক বিষয় অনেক আগে বিশ্লেষণ করেছেন। বিশ্বনাথ তার গ্রন্থের সেই সব আলংকারিক, যেমন ভরত থেকে আনন্দবর্ধন, অভিনবগুপ্ত, মন্মথ ভট্ট প্রমুখ মতামত গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন। তাই অনেক পরিচ্ছেদে তাকে ভাবনায় পুনরাবৃত্তি দেখা যায়। কিন্তু বিশ্বনাথের কৃতিত্ব, তিনি দুই মলাটের মধ্যে যেন কাব্যতত্ত্বের সমগ্রতাকে ধরেছেন। কাব্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, বাক্যং রসাত্মকং কাব্যম। এই সংজ্ঞাকে বিশ্লেষণ করে জানা যায় রসযুক্ত বাক্যই হলো কাব্য। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি আনন্দবর্ধন বা অভিনবগুপ্তের ভাবনাকে গ্রহণ না করে নতুন একটা ধারণা খাড়ি করেছিলেন কাব্য সম্পর্কে। তা না হয় এই সংজ্ঞাটি আসলো আনন্দবর্ধন বা অভিনবগুপ্তের ভাবনাকে সমর্থন করে। রসের সঙ্গে সম্পর্ক আছে আনন্দের, কারণ রসই তো পাঠকে আনন্দ দেয়। সেদিক থেকে বলা হয় আনন্দময়কে বাক্যেই হলো কাব্য। বিশ্বনাথ বলেছেন যে কাব্য সৃজন ও শ্রবণের মাধ্যমে চতুর্বর্গ ফল প্রাপ্তি ঘটে, তা হলো ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম। কাব্যের শ্রেণীবিভাগ ক্ষেত্রেই তিনি আনন্দ বর্ধনের ভাবনাকে সামনে রেখেছেন, যেমন স্বব্যঙ্গ কাব্য, গুণীভূত ব্যঙ্গকাব্য, চিত্রকাব্য। ব্যঙ্গকাব্য সাধারণত বাচ্যার্থের থেকে ব্যঞ্জনই মুখ্য হয়ে ওঠে, এটি উত্তম শ্রেণী কাব্য। গুণীভূত ব্যঙ্গ কাব্যে সাধারণ বাচ্যার্থেই মুখ্য হয়ে ওঠে, এটি উত্তম শ্রেণীর কাব্য। গুণীভূত ব্যঙ্গ কাব্যের সাধারণত বাচ্যার্থই প্রধান রূপ পায়, এটি সর্বাঙ্গের মতো মহৎ কাব্য নয়। উল্লেখ্য, বিশ্বনাথ চিত্রকাব্যকে আরও গুরুত্বই দেননি। ষষ্ঠ পরিচ্ছেদে তিনি কাব্যের যে শ্রেণী বিভাজন করেছেন তার থেকে জানা যাচ্ছে কাব্যের দুই ভাগে বিশ্বাসী ছিলেন তিনি, তা হলো দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটককে তিনি দৃশ্যকাব্যের মধ্যে ফেলেছেন। এখানে দুই লক্ষ্য যায় অভিনবগুপ্ত এখানে লক্ষ্য করা যায় অভিনবগুপ্ত যেভাবে কাব্যের শ্রেণীবিভাগ করেছেন, বিশ্বনাথও সেইভাবে করেছেন। বলা যায় দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম পরিচ্ছেদে তিনি মূলত শব্দার্থ, বাচ্য, লক্ষ্য, ব্যঙ্গভেদ, লক্ষণা, ব্যঞ্জনা, কাব্যের শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। বিশ্বনাথ কাব্যের দোষ, গুণ, রীতি নিয়ে আলোচনা করছেন মূলত সপ্তম, অষ্টম ও নবম অষ্টমে। দোষ সম্পর্কে তিনি বলেছেন রসাপকর্যকা দোষা। কাব্যরস সৃষ্টিতে যা বাধার সৃষ্টি করে সেটাই দোষ, তবে কাব্য দোষ না, কোনো আশ্রয়ের বিনা নয়। সামান্য দোষে কখনো কাব্যত্ব ক্ষুণ্ণ হয় না। কোনো কাব্য যদি মূর্খাত্ব ইত্যাদি দোষে রসশ্চ মুখস্থ দায় ও দাচ্য মুখে অর্থের অপকর্ষকে তিনি দোষ বলেছেন। উল্লেখ্য, রসই হলো মুখ্যার্থ গুণের প্রসঙ্গে তিনি বলেছেন যে রস স্যাঙ্গন ধর্মা শৌর্যোদয় ইবাতম উৎকর্ষ হেতবস্তে সুর চরিস্থিতয় গুণ। এখানে বলা যায় কাব্যের রস সৃজন যা সহায়ক তাকেই তিনি কাব্যের গুণ বলে স্বীকার করেছেন। এই হিসেবে তিনটি গুণের কথা তিনি বলেছেন, তা হলো ওজগুণ, প্রসাদগুণ ও মাধুর্যগুণ। ওজগুণ সাধারণত চিত্রাবস্থায় দীপ্ত হয়। এখানে বীর, বীভৎস ও রৌদ্র এই সব রসের এর অধিক্য থাকে। নিকট রচনার মধ্যে ওজগুণ প্রকাশিত। প্রসাদগুণ হৃদয়কে খুব সহজে অধিকার করে নেয়। এই গুণ সব ধরনের রস থাকে। মাধুর্য গুণ হলো হৃদয়ের দ্রবীভূত স্বরূপ আনন্দ। নবম পরিচ্ছেদ বিশ্বনাথ রীতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন পদ সংঘটনা, রীতি, রঙ্গ সংস্থা বিশেষবৎ
উপকর্তি রসাদীনাম। রীতিকে তিনি বলেছেন পদ সংগঠন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে শরীরের যথাস্থানে বিশেষ বিশেষ অঙ্গ সংস্থাপনের মতোই রীতি পদ সংগঠন করে। যথার্থ সামগ্রিক সামঞ্জস্যতার সঙ্গে রীতির যোগ লক্ষণীয়। রীতিকাব্যের রসসমূহকে পরিপোষক করে। বিশ্বনাথ বিভিন্ন প্রকার রীতির কথা বলছেন যেগুলি যথার্থ লক্ষণীয়। 2. সাধনভাবে বলা হয় যা আস্বাদিত হয় সেটাই হলো রস। অসাধনের পরে আসে অনুভব, তা থেকে ভালোবাসি। আস্বাদিত রসের স্বাদ 6 প্রকার, তা হলো কষা, অম্ল, তিক্ত, লবণ, মধুর ইত্যাদি। বিশ্বনাথ সাহিত্য দর্পণে লিখেছেন রসতে ইত রসইত্য বোধুৎপত্তি যোগাদ ভাব তদা ভাষায় অপি গৃহন্তে। আস্বাদন সঙ্গে রসের গভীর সঙ্গ আছে একথা বিশ্বাস স্বীকার করেছিলেন, কিন্তু এই সমস্ত কথা তারা অনেক আগে ভরত তার নাট্যশাস্ত্রে মর্মট ভট্ট কাব্যপ্রকাশ গ্রন্থে বলেছিলেন। আনন্দবর্ধন ধনলোকের সঙ্গে রস শব্দটি না বলে হৃদয়াহ্লাদ শব্দটি প্রয়োগ করেছেন। তিনি ধ্বনিকে কাব্যের আত্মা বলতেও তার ভাবনার মূলে ছিল রস। যাই হোক, কাব্য রসাত্মকং কাব্যম বাক্যটি প্রথম বলেছিলেন বিশ্বনাথ। যা আস্বাদ করা যায় তাই রসই বটে। বিশ্বনাথ এই বোধোৎপত্তি বলে ভাব ও ভাবাভাসকেও গ্রহণ করেন। তিনি মনে করেছিলেন যে সমগ্র রচনার রসই দ্বৈতিত্ব করে কাব্যের প্রত্যেক অংশকে রসের বদলে যদি বিভিন্ন অলঙ্কার বা গুণ সমৃদ্ধ কাব্য, তবু সেটা কাব্য পদবাচ্য হবে না। কাব্য হতে গেলে তাকে সরস হতেই হবে। কাব্য রস উপলব্ধির সঙ্গে সম্পর্কিত। এ উপলব্ধি ও পরোক্ষ পর আস্বাদন বা চর্বণা অভিনয় বিভিন্ন ভাব সহযোগিতা ঠিক বলছে বলে রসকে খণ্ডিত করা যায় না। রসের স্বাদকে তো বিশ্বনাথ ব্রাহ্মণদের সঙ্গে তুলনা করেছেন। বিশ্বনাথ রসের ব্যাখ্যা করেছেন খুব সহজবোধ্য ভাষায়। 3 রস ভাবনা সুগবন্ধ খুব স্পষ্ট। রসবাচ্য নয় বলে একে অভিনয়যোগ্য হলো অভিধায় গণ্য করা যায় না। কাব্যরস পাঠকদের আনন্দ দেয়, চমৎকারের আনন্দে ভরিয়ে দেয়। তিনি বলেছেন যে লোকোত্তর চমৎকারিত্বে রসের প্রাণ। সমস্ত লৌকিক ব্যাপার থেকে বিচ্ছিন্ন হলে বিশ্বনাথকে রসকে বলেছেন অলৌকিক। ইন্দ্র দ্বারা রসকে বোঝা যায় না, বুদ্ধি হয় আত্মা যেন। সুতরাং বোঝা যাচ্ছে রস আনন্দময়, চিন্ময়, অখণ্ড। রসের অখণ্ডতা সম্পর্কে বিশ্বনাথের উক্তি এখানে উদ্ধৃতযোগ্য। তিনি ধর্মদত্তের গ্রন্থ থেকে এ উদ্ধৃতি দিয়েছেন। রসে সারশ্চ চমৎকার সর্বাপ্নোপ্যানুভূয়ে তৎচমৎকার সারত্বে সর্বত্রাপদোদ্ভূত রস তস্মাদ্ভূত মে বাহ কৃতে নারায়ণ রসম। রস চমৎকারিত্ব সৃষ্টি করে। চমৎকার শব্দের দ্বারা তিনি বুঝিয়েছেন এর দ্বারা হৃদয়ের বিস্তার সম্ভব। ইংরেজিতে যাকে বলা হয় সাবলিমিটি। বিশ্বনাথ চমৎকার শব্দ দ্বারা সেখানেই বুঝিয়েছেন হৃদয়ের বিস্তারে যে অদ্ভুতভাবে হয় বা ওন্ডার, তাও বুঝিয়েছেন বিশ্বনাথ। আগের আলংকারিকদের সঙ্গে তার ভাবনার পার্থক্য এখানেই। তিনি রসের মেটাফিজিক্যাল ব্যাখ্যা দিয়েছেন, অন্যরা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাখ্যা দিয়েছিলেন। আর রসের স্বরূপ বোঝাতে বিশ্বনাথ সাহিত্য দর্পণ গ্রন্থে স্পষ্ট করে যা বলেছেন তা অতুলচন্দ্র গুপ্ত এভাবে বুঝিয়েছেন। শক্তদ্রেকাদখণ্ড স্বপ্রকাশানন্দ চিন্ময় বেদান্তর স্পর্শ শূন্য ব্রহ্মাস্বাদ সহোদর।
বিষয়টি সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার কাব্যবিচার গ্রন্থে এভাবে বুঝিয়েছেন যে এই সময় রজ ও তমগুণও তিরোহিত হয় আর সত্ত্বগুণ সৃষ্টি হয়, আর হৃদয়ে চমৎকারিত্ব রূপের বিস্তারে রস প্রকাশিত হয় অখণ্ড চিন্ময় রূপে। তার স্বাদ ব্রহ্মস্বাদের মতোই। বিশ্বনাথ ভরত বা অন্যান্য আলংকারিকদের মতো প্রথমে 8টি রসের কথাই বলেছিলেন। তা হলো শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস ও অদ্ভুত। পরে এর সঙ্গে অন্যান্য আলংকারিকদের মতো তিনি শান্ত রসকে জুড়ে দেন। পাশাপাশি বাৎসল্য রসকে অন্তর্ভুক্ত করে বিশ্বনাথ মোট 10টি রসের কথাই বলতে চেয়েছেন। 9টি স্থায়ী ভাবের কথাও স্বীকার করেছেন তিনি। তা হলো রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও শম। উল্লেখ্য রসের মূলেই আছে এইসব স্থায়ী ভাব। এইসব স্থায়ী ভাবের রসে অভিব্যক্তি লাভ করে। এই প্রসঙ্গে তার বক্তব্য: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানকা, বীভৎস, অদ্ভুত, ইতষ্ট, রসা, শান্তস্তথা মত। অর্থাৎ বলা যায় রতি শৃঙ্গার রসে, হাস্য রসে, শোক ও করুণ রসে, ক্রোধ রৌদ্র রসে, উৎসাহ বীর রসে, ভয় ভয়ানক রসে, জুগুপ্সা বীভৎস রসে, বিস্ময় অদ্ভুত রসে ও সম শান্ত রস রূপান্তরিত হয়। এভাবে ভাবের প্রসঙ্গ। ভাব হলো মানুষের হৃদয়জাত বিভিন্ন প্রবৃত্তি বা বাসনা। এর 2টি শ্রেণী, তা হলো স্থায়ী ভাব ও সঞ্চারী ভাব। স্থায়ী ভাবের সংজ্ঞায় বিশ্বনাথ সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন: অবরুদ্ধা বিরুদ্ধা বা জং তিরোধাতু মোক্ষ মা আস্বাদাঙ্কুর কন্দ হর্ষ ভাব স্থায়ীতি সম্মত। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় হৃদয় প্রবৃত্তির যেসব ভাব আস্বাদনরূপে মূল, তাকে অবিরুদ্ধ বা বিরুদ্ধ ভাবসমূহ তিরোহিত করতে পারে না, তাকেই বলা হয় স্থায়ী ভাব। ইংরেজিতে স্থায়ী ভাবকে বলা হয় পার্মানেন্ট ইমোশনস। অর্থাৎ রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও শম ভাব হলো মানুষের হৃদয়জাত প্রবৃত্তি। ওই সব স্থায়ীভাবেই কাব্য রসনিষ্পত্তি ঘটিয়ে থাকে। 3. রসনিষ্পত্তির ক্ষেত্রে আরো কয়েকটি ভাব হলো বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাব। রস অখণ্ড হওয়ার মূল সমস্ত ভাবের গুরুত্ব লক্ষণীয়। কাব্য পাঠের শুরুতে সাধারণ বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাবের অস্তিত্ব আলাদা আলাদা ভাবে বোঝা যায়, কিন্তু কাব্য পাঠের শেষে ওই সব ভাব একত্রে অখণ্ড রূপে আস্বাদিত হয়। এভাবে ভাব সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা নিম্নে করা হলো। বিভাব। বি অর্থাৎ বিশেষভাবে ভাবিতর সঙ্গে বিভাব সম্পৃক্ত। বস্তু যখন বিভাবে রূপান্তরিত হয় তখনই কাব্যরস সৃষ্টি হয়। লৌকিক বস্তু কিন্তু বিভাব নয়। বিভাব যে কোনো বস্তুর সাধারণীকৃত রূপ। বিভাবের স্বরূপ নির্দিষ্ট করতে বিশ্বনাথ বলেছেন: রতাদ্যুদ্ধ ধকা লোকে বিভা বা কাব্যনাট্যয়। এর অর্থ লৌকিক জগতে যা রতি বা অন্যান্য ভাবের উদ্বোধন ঘটায় কাব্যনাটকে তাকেই বলা হয় বিভাব। অর্থাৎ লৌকিক জগতের কারণসমূহ কাব্যনাটক বিভাব হয়ে যায়। বিভাব 2 প্রকার, তা হলো আলম্বন বিভাব ও উদ্দীপন বিভাব। প্রধান রূপে যে বস্তুকে অবলম্বন করে রস সৃষ্টি হয় তাকে বলা হয় আলম্বন বিভাব। অন্যদিকে যেসব বস্তু বা কারণসমূহ রসকে উদ্দীপ্ত করে থাকে তাকে বলা হয় উদ্দীপন বিভাব। অনুভাব। ভাবের পশ্চাৎই অনুভাব। সাধারণভাবে মানুষের মনে কোনো ভাবের উদ্ভব হলে তার প্রকাশ ঘটে বাইরে। বিভাবকে যদি বলা হয় ভাবোদয়ের কারণ, তবে অনুভাব সেই কারণের প্রকাশ। এই বিষয়ে বিশ্বনাথ বলেছেন: উদ্বুদ্ধ ধং কারণ্যই স্বীয় বহির্ভবং প্রকাশয়ং লোকে য কার্যরূপ সহানুভব কাব্যনাট্যয়। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় মনে ভাবের সৃষ্টি হলে যে সমস্ত স্বাভাবিক উপায়ে বাইরে তার প্রকাশ ঘটে সেটাই কাব্য ও নাটকের অনুভাব। উল্লেখ্য সেগুলি ভাবরূপ কারণে লৌকিক কাজ হতে পারে।
অনুভাবের সঙ্গে কিন্তু স্থায়ী নিত্য সম্পর্ক নেই। সঞ্চারী ভাব, এই ভাব এক ধরনের স্থায়ী চিত্তবৃত্তি, কিন্তু স্থায়ী ভাব স্থির থাকে আর সঞ্চারী ভাব ক্রমান্বয়ে উদিত অস্তমিত হয়। সঞ্চারী ভাবের আর এক নাম ব্যভিচারী ভাব, অর্থাৎ বিশেষ স্থায়ীর অভিমুখে চরণ করে যা। বিশ্বনাথ ব্যভিচারী সংজ্ঞা নির্দিষ্ট করেছেন এইভাবে: বিশেষা দাভিমুখেন চরন্ত ব্যভিচারিণ স্থয়িনী উন্মগ্ন নিমগ্না। স্থায়ী ভাবের মধ্যে যেসব ভাবের উদয় ও বিলয় হয় এবং তা স্থায়ী ভাবের দিকেই মনকে চালনা করে, সেটাই ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব। এর কাজ স্থায়ী ভাবগুলিকে সমৃদ্ধ করা। ভরত সহ অন্যান্য আলঙ্কারিকের মতে বিশ্বনাথও বলেছেন ব্যভিচারী ভাবের সংখ্যা ৩৩। বিশ্বনাথ সাহিত্য দর্পণ গ্রন্থে ৩৩টি ব্যভিচারী ভাবের নাম ও তার অর্থ জানিয়েছেন। সেগুলি আমরা এভাবে উপস্থাপন করতে পারি, যেমন নির্বেদ আত্ম অবমাননা, আবেগ হঠাৎ ব্যাকুলতা, দৈন্য খারাপ অবস্থা, শ্রম অবসাদ, মদপান সম্পর্কিত সম্মোহ ও আনন্দের মিলন, জড়তা কিংকর্তব্য বিমূঢ়তা, অগ্রতা চণ্ডভাব, মোহ চিত্র বৈকল্য, বিবোধ নিদ্রা আস্তমিত, চেতন স্বপ্ন নিদ্রাস্থিত ব্যক্তির বিষয়ানুভব, অপস্মার মনোবৈকল্য, গর্ব শুভ শ্রীর ফুলে সৃষ্ট মদ, মরণ মৃত্যু, আলস্য অলসতা, অমর্ষ শিরকম্পন, ভ্রুভঙ্গ ইত্যাদির লক্ষণ, নিদ্রা ঘুম, অবহিন্থা বিভিন্ন ধরনের সৃষ্ট আনন্দ চিহ্ন গোপন, ঔৎসুক্য উৎসাহ, উন্মাদ পাগল, শঙ্কা ভয়, স্মৃতি পুনরায় মনে করা, মতি ধৈর্য, সন্তোষ ইত্যাদির উদ্ভবস্থল, ব্যাধি রোগ, ত্রাস ভয়, হর্ষ আনন্দ, অসূয়া নিন্দা, বিষাদ মনোভঙ্গ, দৃধি তৃপ্তজনক বাক্য, আনন্দ ইত্যাদি লক্ষণ, চপলা চাঞ্চল্য, গ্লানি ক্লান্তি, চিন্তা ধ্যান উদ্বেগ ইত্যাদি ও তর্ক বিবাদ। এখানে উল্লেখ্য বৈষ্ণব পদাবলিতে যে পূর্বরাগ শব্দটি ব্যবহার হয়ে আসছে তা বিশ্বনাথের কাছ থেকে পাওয়া বলে সমালোচক হরেকৃষ্ণ মুখোপাধ্যায় মনে করেছেন। এছাড়া বিপ্রলম্ভ শৃঙ্গারে যে 4টি ভেদ অর্থাৎ পূর্বরাগ মান প্রবাদ করুণাশ্চোক চতুর্ধা, সেটাও তো বিশ্বনাথই করেছেন। বিশ্বনাথ সাহিত্য দর্পণের 10ম পরিচ্ছেদ অলঙ্কার সম্পর্কে অনেকটাই আলোচনা করেছেন। তিনি অলঙ্কার সম্পর্কে বলেছেন, শব্দার্থয়রস্থিরা যে ধর্মার্শ শোভাতি সাইন রসাদিনু পকুর্বন্ত হলঙ্কারস্তে অহঙ্গদাদিবৎ। অর্থাৎ অলঙ্কার রসকে সমৃদ্ধ করে তা অঙ্গদাদির মতোই থাকে। দোষ গুণ বা রীতির মতো অলঙ্কার কাব্যের রসকে সঞ্জীবিত করে। উল্লেখ্য পূর্ববর্তী অলঙ্কারিক যেমন দণ্ডী ভামহ বামন প্রমুখ কাব্যের রস নিয়ে বিশেষ আলোচনা করেননি, তাই তারা অলঙ্কারকে কাব্য শোভা বর্ধনকারী হিসেবে চিহ্নিত করেছিলেন, আর এটা নিশ্চিতরূপে বাহ্যিক উপাদান। কিন্তু যারা ধ্বনিবাদী তারা তো রসকে ধ্বনিমুখী করেছেন, আর বিশ্বনাথ রসবাদী আলঙ্কারিক হিসেবে তো বলেছেনই বাক্যং রসত্বং কাব্যম। সেই দিক থেকে অলঙ্কার একটি বাইরের গুণ রসকেই সঞ্জীবিত করেছেন। কটকা কুণ্ডলাতি যেমন গ্রহণ ও বর্জনের সঙ্গে সম্পৃক্ত, ঠিক সেই রকমভাবে অলঙ্কারও সম্পৃক্ত। বক্তোক্তিষ প্রসঙ্গে আলোচনা আসলে ছিল কুন্তককে বিশ্বনাথে আক্রমণ করা। বিশ্বনাথ যেমন শব্দালঙ্কার নিয়ে আলোচনা করেছেন, তেমনি অর্থালঙ্কার নিয়েও তিনি 6টি শব্দালঙ্কার এবং 70টি অর্থালঙ্কারের আলোচনা করেছেন। কাব্য সম্পর্কে বিশ্বনাথ যে বক্তব্য পরিবেশন করেছিলেন তাকে অনেকেই দোষযুক্ত বলেছেন। যেমন কবি কর্ণপুর বিশ্বনাথের দেওয়া সংজ্ঞাকে অযৌক্তিক বলেছেন, কারণ শুধুমাত্র রসযুক্ত কাব্যই বাক্য যদি কাব্য হয় তবে বস্তুপ্রধান বা অলঙ্কার প্রধান কাব্য অকাব্য হয়ে পড়বে। এর ফলে যারা মহাকবি তারা উদ্বেগের মধ্যে পড়বেন। যাই হোক, বিভিন্ন সমালোচকের দৃষ্টিতে সাহিত্য দর্পণ বিভিন্নভাবে সমালোচিত হয়েছে।
ভারতের অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশের সাহিত্য দর্পণ গ্রন্থের সমতার তুলনায় অনেক বেশি। ভিবি কানে এই গ্রন্থের সমগ্রতা সম্পর্কে বলেছেন, ইটস গ্রেটেস্ট মেরিট is that is present in the compass of a single work of a full and complete treatment of the science of theoric in all its branches. Most Sanskrit write on Sahitya, such as Dandin, Mammata, and Jagannath, leave out the statement of dramaturgy. The Sahitya Darpan, however, contained a thought disquisition on the technicalities of the geometric art and forms, together with the Natyashastra of Bharat and the Darashpup and the Dashrupa of Dhananjay Timbhiti in the domain of Sanskritic drama. বঙ্কিমের সাহিত্য ভাবনা। সাহিত্য ভাবনায় নতুন পথের দিশারি ছিলেন বঙ্কিমচন্দ্র। ভারতীয় কাব্যতাত্ত্বিকদের চেয়ে প্রতীচ্যের শিল্পতাত্ত্বিকরাই ছিলেন বঙ্কিমের পছন্দের তালিকায়। অ্যারিস্টটল, লনজাইনাস, বার্ক, ড্রাইডেন প্রমুখে তিনি কলেজ জীবনে পড়িয়েছিলেন। তাদের ভাবনা বঙ্কিমের মনে এতটাই প্রভাব ফেলেছিল, যার ফলে তিনি ভারতীয় আলংকারিকদের প্রতি বিশেষ প্রসন্ন হননি। বঙ্কিম শিল্প ও তার শ্রেণীবিভাগ, রস, সৌন্দর্য, অলঙ্কার ইত্যাদি সম্পর্কে অনেক কথা বলেছেন, যেগুলি বাংলা সাহিত্য তত্ত্বে স্থায়ী ভাবনার রূপ পেয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের সম্রাট। তার জন্ম 1838 সালে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। তার লেখা দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ। প্রাবন্ধিক হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে বাংলা সাহিত্যে। বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনার মধ্যে দিয়ে তিনি একটি লেখক গোষ্ঠী তৈরি করেছিলেন। তার রচিত বন্দে মাতরম স্বাধীন ভারতের জাতীয় স্তোত্র। সাহিত্যতত্ত্ব বিষয়ে বঙ্কিম নির্দিষ্ট কোনো গ্রন্থ লেখেননি, তবে তার বিভিন্ন রচনায় সাহিত্য ভাবনা সম্পর্কে অনেক কথা বিধৃত হয়েছে। উত্তরচরিত, গীতিকাব্য, বাংলা ভাষা, কৃষ্ণচরিত্র, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, আর্য জাতির সূক্ষ্ম শিল্প ইত্যাদি প্রবন্ধ এ বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. বঙ্কিমের মতে শিল্পের উদ্দেশ্য হল সৌন্দর্য সৃষ্টি করা। শিল্পের সঙ্গে কখনোই তিনি প্রয়োজনের যোগ লক্ষ্য করেননি, তাই শিল্পকে বলেছেন ফাইন আর্টস বা চারুশিল্প। একজন শিল্পী স্থাপত্য, ভাস্কর্য, চিত্র, নৃত্য বা সঙ্গীত সৃষ্টি করেন মূলত সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যেই। তিনি বলেছেন যে উদ্ভিদের সৌন্দর্য প্রকাশ করে যে বিদ্যা, সেটা হলো ভাস্কর্য। জড়বস্তুর আকৃতি ও তাতে সৌন্দর্য সৃষ্টি করা হয় যে বিদ্যার সাহায্যে, তার নাম স্থাপত্য। চিত্রবিদ্যা সম্পর্কে তার বক্তব্য, এটি আসলে সৌন্দর্য জননী বিদ্যা। এর অবলম্বন শুধুমাত্র বর্ণ বা আকার। গতি যে বিদ্যার অবলম্বন, তাকেই তিনি বলেছেন নৃত্য। এই বিদ্যায় দ্বারা সৌন্দর্যজনিকা সৃজন হয়। রবকে অবলম্বন করে যে বিদ্যা সৃষ্টি, সেটি বঙ্কিমের মতে সঙ্গীত। আর কাব্য বা সাহিত্য সম্পর্কে তিনি বলেছেন যে অর্থযুক্ত বাক্যকে অবলম্বন করে যে শিল্প বা বিদ্যা সৃজন করা হয়, সেটি কাব্য বা সাহিত্য। যে কথাগুলি এখানে আলোচনা করা হলো, সবই কিন্তু বঙ্কিম আর্য জাতির সূক্ষ্ম শিল্প সম্বন্ধে বলেছেন। প্রাচীন গ্রীসে শিল্প ও শিল্পের শ্রেণীবিভাগ সম্পর্কে অ্যারিস্টটল তার পোয়েট্রিক্স গ্রন্থে অনেক কথাই বলেছিলেন। অর্থাৎ শিল্প হলো অনুকরণ। এই অনুকরণ অবশ্যই মানব জীবনে রূপবৈচিত্র্য কেন্দ্রিক। একটি শিল্পের সঙ্গে আরেকটি শিল্পের তিনি তফাৎ ঘটিয়েছিলেন মূলত অনুকরণের মাধ্যম, বিষয় ও ভঙ্গির দ্বারা।
বঙ্কিমের শিল্পের শ্রেণীবিভাগ বিষয়ক আলোচনায় দেখা গেল এটি যেন অ্যারিস্টটলীয় ভাবনা থেকেও অনেক স্বচ্ছ, অনেক মৌলিক, কারণ তিনি খুব সহজভাবে একটি শিল্পের সঙ্গে অন্য একটি শিল্পের তফাৎ ঘটিয়ে দিয়েছেন। ভাস্কর্যকে বাদ দিলে 5টি শিল্পের ক্ষেত্রে বঙ্কিম যেভাবে অন্যান্য শিল্পের স্বরূপ বুঝিয়েছেন তা অভিনব। যেমন বর্ণ বা আকার ছাড়া কখনোই চিত্র সৃজন সম্ভব নয়, নিত্য গতি থাকবেই। সঙ্গীত রব দ্বারাই সৃষ্টি, কাব্য সৃজন কখনোই সম্ভব নয় যদি না তাতে অর্থযুক্ত বাক্য থাকে। বঙ্কিম জড়ের সৌন্দর্য সৃজনের প্রশ্নে স্থাপত্যকে ব্যাখ্যা করেছেন, কিন্তু তিনি কেন ভাস্কর্যের ক্ষেত্রে উদ্ভিদের সৌন্দর্য প্রসঙ্গে বললেন তা বোঝা যায় না, কারণ ভাস্কর্যের মাধ্যমে উদ্ভব বা প্রাণী উভয়েরই সৌন্দর্য সৃষ্টি সম্ভব। শিল্প যেহেতু সৌন্দর্য সৃষ্টি করে, তাই তিনি সৌন্দর্য সৃষ্টির সামগ্রী হিসেবে বর্ণ, গতি, রব ও অর্থযুক্ত বাক্যের কথা বলেছেন। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে তিনি যেভাবে সাহিত্য সৃজনে ব্যাখ্যা করেছেন, সেখান থেকে শিল্পের উদ্দেশ্য সম্পর্কে মঙ্গল বা সৌন্দর্যের কথা বোঝা যায়। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নাচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। বঙ্কিমের জাতীয়বাদী মন বারবার তার সাহিত্য ভাবনার ওপর প্রভাব ফেলেছে। তিনি অনেক সময় শৈল্পিক নীতিতেও বাস্তব জীবনের নীতিবোধের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। তার কাছে শিল্পের সত্য অনেক সময় বাস্তব সত্যের দ্বারা প্রভাবিত হয়েছে। এছাড়া হিন্দু ধর্মের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছেন। তাই তার মনে হয়েছে অসত্য বা ধর্মবিরুদ্ধ কোনো বিষয়কে শিল্পে জায়গা দেওয়া উচিত নয়, বা এই সব কথা বলাই যে সব লেখকের উদ্দেশ্য তা প্রথম থেকে পরিহার করতে বলেছেন। এজন্য তিনি বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে আরও বলেছেন, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সাহিত্যের সঙ্গে ধর্মকে তিনি এক করে ফেলেছেন। তার মনে হয়েছে সাহিত্য কখনোই ধর্ম ছাড়া সৃষ্টি হতে পারে না। ধর্মের মধ্যে তিনি সত্য মূলকতা দেখেছেন, আর সত্যই যেহেতু সাহিত্যের মূলে আছে, তাই ধর্মকেও তিনি এই মধ্যে জুড়ে দিয়েছেন। ধর্ম এবং সাহিত্য প্রবন্ধে একথা তিনি খুব জোরের সঙ্গেই বলেছেন। অনেক লেখককে দেখা যায় তারা ক্ষণিকের তাড়না থেকে সাহিত্য সৃজন করে থাকেন, তাদের উদ্দেশ্য ক্ষণিকের মনোরঞ্জনের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে তিনি কবিদের জীবন ও জগতের শিক্ষাদাতা হিসেবে মনে করেছেন। তবে কাব্যের মধ্যে দিয়ে তারা যে শুধু নীতির ব্যাখ্যাই করবেন তা কিন্তু নয়, সৌন্দর্য সৃষ্টির মধ্যে দিয়েই তারা জগতের পরিশুদ্ধি ঘটাবেন। এরকমই কথা বলেছিলেন বঙ্কিমচন্দ্র। এই সম্পর্কে উত্তরচরিত প্রবন্ধের কথাগুলো খুবই প্রাসঙ্গিক। কাব্যের উদ্দেশ্য নীতিজ্ঞান নহে, কিন্তু নীতিজ্ঞানের যে উদ্দেশ্য, কাব্যেরও সেই উদ্দেশ্য। কাব্যের গৌণ উদ্দেশ্য মনুষ্যের চিত্তকর্ষ সাধন, চিত্তশুদ্ধি জনন। কবিরা জগতের শিক্ষাদাতা, কিন্তু নীতি ব্যাখ্যার দ্বারা শিক্ষা দেন না। তাহারা সৌন্দর্যের চমৎকর্ষ সৃজনের দ্বারা জগতের চিত্তশুদ্ধি বিধান করেন। প্রাচ্য বা পাশ্চাত্যের অনেক অলঙ্কারই কিন্তু কাব্যের উদ্দেশ্যের সঙ্গে নীতিশিক্ষার প্রসঙ্গটি জুড়ে দিয়েছেন। এ বিষয়ে হোরেস, ডেনিস যেমন আছেন, তেমন আছেন ভামহ বা মম্মট ভট্ট। বঙ্কিমের ভাবনার সঙ্গে তাদের মিল বিশেষভাবে লক্ষণীয়। 2. প্রাচ্য বা পাশ্চাত্যের সমালোচকগণ কাব্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র কাব্যকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করেছেন। সেগুলি হল মহাকাব্য, খণ্ডকাব্য ও দৃশ্যকাব্য। মহাকাব্য বলতে তিনি বুঝিয়েছেন যে এর বিষয়, কার্য ও কথোপকথনের দ্বারা বক্তব্য ও অবক্তব্য, এই কাহিনী কার্য পরম্পরায় সরস বিবৃত থাকে। মহাকাব্যের লেখকরা লেখার সময় বলতে চান যে সকল কার্য করিবার সময় কে কি ভাবিল তাহা স্পষ্টীকৃত করিবার প্রয়োজন, তা দৃশ্য বলবৎ নহে।
খণ্ডকাব্য সম্পর্কে তিনি বলেছেন, যে কোনো কাব্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত নহে, তাহাকেই আমরা খণ্ডকাব্য বলিলাম। দৃশ্যকাব্য সম্পর্কে তার বক্তব্য এর বিষয়েও কাজ ও কথোপকথনের দ্বারা পরিস্ফুট। নাটকের উদ্দেশ্য হল চরিত্র। নাটকে কাহিনীর অবস্থান ঘটে প্লট হিসেবে নয়। নাট্যকাররা যখন নাটক লেখেন, সেই নাটকের বক্তব্য বিষয়কে স্পষ্টকৃত করে দিতে বাধ্য থাকেন। নাট্যকারের কাজই হলো অন্তঃপ্রকৃতি কিভাবে এগিয়ে চলে তা অন্তঃপ্রকৃতির দ্বারা দেখানো। এ বিষয়ে উত্তর চরিত প্রবন্ধে তিনি পরিষ্কারই বলেছেন, ক যাহা কিছু নাটকে প্রতিকৃত হইবে তাহা উপসংহতির উদ্যোজক হওয়া উচিত। খ অন্তঃপ্রকৃতির ঘাত প্রতিঘাত চিত্র করাই নাটকের প্রধান উদ্দেশ্য। আবার গীতিকাব্য সম্পর্কে তিনি বলেছেন, বক্তার ভাবাচ্ছ্বাসের পরিস্ফুটতা মাত্র যাহার উদ্দেশ্য, সে কাব্যের সেই উদ্দেশ্য, সেই কাব্যের গীতিকাব্য। পরিষ্কার বোঝা যাচ্ছে, কাব্যের শ্রেণী বিভাগ, তার সংজ্ঞাদান, স্বরূপ ইত্যাদি বোঝাতে বঙ্কিম বিবিধ প্রবন্ধে অনেক বক্তব্যই পরিবেশন করেছেন। শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি তিনি, এদের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। উত্তরচরিত প্রবন্ধে আবার তিনি কাব্য সম্পর্কে অনেক কথাই বলেছেন। অ্যারিস্টটলের মতো তিনিও হুবহু অনুকরণকে শিল্প বলেননি। নকল করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। প্রকৃতি তখনই কবির হাতে শৈল্পিক রূপ পায় যখন তাতে কল্পনার রং চড়ে। কবি কল্পনার রঙে প্রকৃতিকে সুন্দর করে তোলেন। পোয়েটিক্স গ্রন্থে অ্যারিস্টটল বলেছিলেন যে, ঘটনা, বিষয় বা চরিত্র যেরকম তাকে ঠিক সেইভাবে উপস্থাপন না করে তার ভালো বা খারাপ রূপ দেখানোর মধ্যে লুকিয়ে থাকে শিল্পীর সার্থকতা। অ্যারিস্টটল এই ক্ষেত্রে দেখার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন। বঙ্কিমও যেন এখানে সেরকম ভাবের বিষয়টি বলতে চেয়েছেন। তার মনে হয়েছে যা হুবহু বা নকল তা অসম্পূর্ণ, দুষ্ট, অস্পষ্ট, পুরনো। কল্পনা দ্বারা সৃজনের মধ্যে দিয়ে অসম্পূর্ণতা দূর হয়, দোষ বা অস্পষ্টতা মুছে গিয়ে পুরাতন হয়ে ওঠে নতুন। উত্তরচরিত প্রবন্ধে বলা এই কথাগুলি আজও মৌলিক বলেই মনে হয়। অনুলিপি মাত্র, তাহাকে সৃষ্টি বলা যায় না। তাহা সত্যের প্রকৃতি মাত্র নহে, তাহাই সৃষ্টি, যাহা সবানুকারী, অথচ স্বভাবাতিরিক্ত, তাহাই কবির প্রশংসনীয় সৃষ্টি। তা হতে চিত্ত বিশেষ রূপে আকৃষ্ট হয়, যাহা প্রকৃত তাহাতে তাদৃশ্য চিত্র আকৃষ্ট হয় না, কেননা তাহা অসম্পূর্ণ, দোষ সম্পৃষ্ট, পুরাতন এবং অনেক সময় অস্পষ্ট। কবির সৃষ্টি তাহার স্বেচ্ছাধীন, সুতরাং সম্পূর্ণ দোষশূন্য, নবীন এবং স্পষ্ট হইতে পারে। শিল্পকে ভারমুক্ত, যান্ত্রিকতা মুক্ত করে অভিনব হিসেবে গড়ে তোলার মাঝে একজন শিল্পীর সার্থকতা মনে করেছিলেন বঙ্কিমচন্দ্র। শিল্প স্পষ্টতা, সামগ্রিকতা, সুসামঞ্জস্য ইত্যাদি বিষয়টা এলে কোনো শিল্পবস্তু সম্পূর্ণরূপে দোষশূন্য হয়। অ্যারিস্টটল যে ক্রিয়েটিভিটির কথা বলেছিলেন, বঙ্কিমও কিন্তু ভালো শিল্পের মূলে সৃজনশীলতার কথাই বলতে চেয়েছেন। কাব্যের সৌন্দর্য সৃষ্টি হয় কল্পনার গুণে। বঙ্কিম যথার্থ শিল্প সৃজনের ক্ষেত্রে কল্পনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, কারণ কল্পনা শক্তির সাহায্যে শিল্পীরা চরিত্র বা ঘটনার ওপর অভিনবত্ব আরোপ করে থাকেন, যা বাস্তব তাকে আদর্শায়িত করার মধ্যে রয়েছে কল্পনার ক্ষমতা। এই প্রশ্ন বঙ্কিমচন্দ্র কি শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন রোমান্টিক ধর্মী? উত্তরে বলা যায়, সাহিত্যে বিশ্লেষণে ধ্রুপদিয়ানাতে তার পরিচিত, কিন্তু তারই পাশাপাশি তিনি কল্পনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কল্পনায় শিল্পবস্তু ও শিল্পীর মধ্যে সেতুবন্ধন ঘটায়। শিল্পীর কল্পনায় পাঠক বা শ্রোতার মনে কল্পনার বাতাবরণ তৈরি করে। কল্পনার সাহায্যে লেখক চরিত্র বা ঘটনার ওপর সহানুভূতির বাতাবরণ তৈরি করে থাকেন। ৩. কল্পনার সাহায্য কবি কাব্যরস সৃষ্টি করে থাকেন। রসের সঙ্গে যোগ মানব হৃদয়ের। যে মানুষ বেরসিক, তাকে মধুর রসযুক্ত কাব্যপাঠ করতে দিলেও সে খুশি হবে না, আনন্দ পাবে না। বঙ্কিম এ বিষয়ে পরিষ্কার বলেছেন, কাব্যরসের সামগ্রী মনুষ্যের হৃদয়। যাহা মনুষ্য হৃদয় অংশ অথবা যাহা তাহার সঞ্চালক, তদ্ব্যতীত
আর কিছুই কাব্য উপযোগী নহে। সুতরাং কোনো রচনাকে কাব্য উপযোগী করতে হলে তাকে অবশ্যই রসযুক্ত করতে হবে। পৃথিবীর উৎকৃষ্ট সকল সাহিত্যই রসযুক্ত। উৎকৃষ্ট সাহিত্যের মূলে থাকবে জীবন বা জগৎ। জীবন বা জগৎ বাদ দিয়ে কখনোই যথার্থ শিল্প সৃজন করা সম্ভব নয়। তিনি আদিরস সম্পর্কে কখনো বলেছিলেন এটি কাব্যানুপযোগী মানসবৃত্তি, আবার কখনো বলেছেন প্রকৃত আদিরস জগতের একটি দুর্লভ পদার্থ, ইহা পবিত্র বিশুদ্ধ অমূল্য। যাই হোক, তিনি কাব্য রচনায় সহজ সরলতার পক্ষপাতী। কোনো রূপ জটিলতা দুরূহতাকে তিনি গুরুত্ব দেননি। বাংলা ভাষা প্রবন্ধে তাই তো তিনি স্পষ্টই বলেছেন, যদি কোনো লেখকের এমন উদ্দেশ্য থাকে যে আমার গ্রন্থ 2-4 জন শব্দ পণ্ডিতে বুঝুক, আরও কাহারও বুঝিবার প্রয়োজন নাই, তবে তিনি গিয়া দুরূহ ভাষার গ্রন্থ প্রণয়নে প্রবৃত্ত হন। যে তাহার যশ করে করুক, আমরা কখনো যশ করিব না। কাব্যের উদ্দেশ্য, লক্ষ্য বা প্রেরণা হলো আনন্দ। বঙ্কিমচন্দ্র সৌন্দর্য সৃষ্টির প্রকাশকে বলেছেন রস সৃষ্টি। শিল্পী প্রকাশের মাধ্যমে যেমন সৌন্দর্য সৃষ্টি হয়, তেমনই সৃষ্টি হয় রস। তাই কাব্যরসের অভিব্যক্তি আসলে রসোদ্ভাবন। প্রাচ্য বা প্রাতীচ্যের অনেক আলংকারিকই কিন্তু যথার্থ কাব্য সৃজনের মধ্যে মেধা বা প্রতিভাকে দায়ী করেছেন। বঙ্কিমও এই বিষয়ে অভিনব শব্দটা প্রয়োগ করে প্রতিভার কথাই বলতে চেয়েছেন, কেননা সৃষ্টি কৌশলের মূলে কাজ করে কবি প্রতিভা। কবির কাজ বা উদ্দেশ্য সৌন্দর্য সৃজন করা বা যথার্থ শিল্প সৃজন করা। কাব্যতাত্ত্বিকদের কাজে কিভাবে কোনো কবি কাব্য সৌন্দর্য সৃষ্টি করলো তা যথার্থভাবে বিচার করা। বঙ্কিম ছিলেন একধারে লেখক দার্শনিক, অন্যদিকে সাহিত্যতাত্ত্বিক। কাব্যের সংজ্ঞা নির্দেশ করার সময় তার দার্শনিক ভাবনা পরিচয় পাওয়া যায়। কমলাকান্তের দপ্তরে তিনি অসাধারণভাবে কাব্যের স্বরূপ বুঝিয়েছেন, যেমন রূপবহ্নি ধনবহ্নি মানববহ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা স্বচক্ষে দেখিতেছি। এই বহ্নি দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি। এইভাবে রূপবহ্নির কাব্য হিসাবে শেক্সপিয়রের রোমিও জুলিয়েট, জ্ঞান বহ্নিজাত কাব্য হিসাবে মিল্টনের প্যারাডাইস লাস্ট, মানববহ্নি কাব্য হিসেবে ব্যাসদেবের মহাভারতকে বুঝিয়েছেন। বঙ্কিমের সাহিত্য ভাবনার উপরে অনেক দার্শনিকদের প্রভাব আছে। অ্যারিস্টটল তো আছেনই, তাছাড়াও ম্যাথু, আর্নল্ড, তেইন, সাত-বোভের প্রমুখ। ম্যাথু আর্নল্ড তার ইজিস অফ ক্রিটিসিজম গ্রন্থে সাহিত্য সৃজনে দুটি শক্তির কথা বলেছেন, তা হলো দ্য পাওয়ার অফ দ্য ম্যান এবং দ্য পাওয়ার অফ দ্য মোমেন্ট। বঙ্কিম তার বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে এই বিষয়টাকে অন্যভাবে বলেছেন, তা হলো জাতীয় চরিত্রের ক্ষমতা ও দেশকালের অবস্থা, এই দুই নামে। তার মতে সাহিত্য সৃজন হয় মূলত দেশের অবস্থার কারণে। দেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কবি লেখকরা ভিন্ন মাত্রার সাহিত্য সৃজন করে থাকেন। সাহিত্য সৃষ্টি বিষয়ে তেইনে বলেছিলেন যে এর মূলে আছে রিস্ক ও মোমেন্ট। বঙ্কিম তো খুবই স্পষ্টভাবে সাহিত্য সৃজনের মূলে বিশেষ জাতিগোষ্ঠী দেশের অবস্থা এর কথা উপস্থাপন করেছিলেন। দেশকাল অঙ্গাঙ্গিভাবে সাহিত্যের সঙ্গে মিশে আছে। আবার ফরাসি সমালোচক সাত-বোভের সাহিত্যে রচনার সঙ্গে লেখকের জীবন ভাবনাকে জানার পরামর্শ দিয়েছেন। সেই রকমভাবে বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন যে একজন লেখকের রচনাকে যথার্থভাবে বুঝতে হলে তার জীবনও সঠিকভাবে জানা প্রয়োজন, কারণ জীবন ভাবনার মধ্যেই তার রচনার উৎস, স্বরূপ ইত্যাদি অদৃশ্যে লুকিয়ে থাকে। ঈশ্বরগুপ্তের কবিতা সংগ্রহ এর ভূমিকা অংশে তিনি স্পষ্ট এই ব্যাপারে বলেছেন, কবিতা কবি কীর্তি তাহা তো আমাদের হাতেই আছে, পড়িলেই বুঝিব, কিন্তু যিনি এই কীর্তি রাখিয়া গিয়াছেন তিনি কি গুণে কি প্রকারে এই কীর্তি রাখিয়া গেলেন তাহাই বুঝিতে হইবে। 4. সৌন্দর্য সৃজনই কবির মুখ্য উদ্দেশ্য। কিটসের বলা সত্যই সুন্দর, সত্যই সত্য, এই কথাগুলিকে বঙ্কিম খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। অলঙ্কারী কাব্যকে সৌন্দর্যে উন্নীত করে, তবে রচনার প্রয়োজন অনুযায়ী তিনি অলঙ্কার প্রয়োগের কথা বলেছিলেন। যেখানে প্রয়োজন নেই অথবা অকারণ সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্য অহেতুক অলঙ্কার প্রয়োগে তিনি বিরোধিতাই করতেন।
প্রকারান্তরে তিনি বলতে চেয়েছেন, যার মধ্যে যথার্থভাবে রচনার পসরা আছে তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় অলংকার বসাতে পারেন। অলংকার আপনা আপনি রচনায় এসে পড়ে। অযথা জোর করে অলংকার প্রয়োগ করার কোনো মানে নেই।